শহর থেকে অনেক দূরে গভীর জঙ্গল পেরিয়ে দাঁড়িয়ে আছে আবু মেরা হিল নামের এক পুরনো কটেজ। শত বছরের পুরনো সেই কটেজের পাশেই বিশাল এক বটগাছ, যার চারপাশ ঘিরে রয়েছে ভয়ঙ্কর সব গুজব। লোকমুখে শোনা যায় এখান থেকে 15-20 জন মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে, তবে আজ পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও কেউ সেখানে একবার গেলে আর ফিরে আসে না। এমনই এক ভয়ঙ্কর স্থানে রাত কাটানোর জন্য হাজির হয় হাজাল ও তার স্বামী। কিন্তু তারা কি জানতো এই কটেজের দেয়ালের ভেতর লুকিয়ে আছে এমন কিছু যা কেবল অনুভব করা যায় কিন্তু ব্যাখ্যা করা সম্ভব নয়? সেই কটেজের আসল রহস্য কি? বটগাছটা এত রহস্যময় কেন? আর মানুষ নিখোঁজ হওয়ার পেছনে কি সত্যিই কোনো অশুভ শক্তি কাজ করছে? জানতে হলে দেখতে হবে আজকের সিনেমা তালবিস ইবলিস। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। তাছাড়া ঘটনা শুরু করা যাক। সময়টা 1990 সাল। জুনাইদা নামের এক মেয়ে অবৈধ সম্পর্ক থাকার কারণে গর্ভবতী হয়ে যায়। ঘটনাটা তার বাবা জানতে পেরে তার সম্পূর্ণ ফ্যামিলি তার বিরুদ্ধে চলে যায়। সেই সাথে তার ওপর তার ফ্যামিলি মানসিক এবং শারীরিকভাবে টর্চার করতে থাকে প্রতিনিয়তই। এমনই একদিন টর্চার সহ্য করতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তবুও তার ফ্যামিলি তার ওপর কোনো রহম করে না। ঘটনাস্থলে নাসির চলে আসে এবং নাসিরই হচ্ছে এই মৃত বাচ্চার বাবা। মনের মধ্যে বহু কষ্ট নিয়ে সেই বাচ্চাটাকে সে দাফন করছিল, তবে জুনাইদা কিছুতেই মেনে নিতে পারেনি তার বাচ্চাটা মারা গেছে। এমত অবস্থায় সে শেষমেশ বেছে নেয় অন্ধকারের পথ। মৃত বাচ্চাটিকে নিয়ে সে চলে যায় এক শামানের কাছে। রহস্যময় ভঙ্গি নিয়ে শামান তাকে জানায়, তুমি তোমার বাচ্চাটিকে যদি পুনরুজ্জীবিত করতে চাও তাহলে তোমার জন্য একটা উপহার থাকলো। সে তাকে একটা বই দেয় এবং তাকে বলে দেয় এই বইটার মধ্যেই সব কিছুর উত্তর তুমি পেয়ে যাবে। সেই সাথে কোনো নিয়ম যেন ভঙ্গ না হয়, এবং জুনাইদা খুশি খুশি সেই বইটা তার কাছে রেখে দেয়। ঘটনা চলে যায় এক ফিউনারালে। হাজাল নামের এক মেয়ের ছোট ভাই মারা গেছে এবং তার দাফন কাফনের কাজ চলছে। তার চোখে মুখে খুব চিন্তার এক স্পষ্ট ছাপ। তার ছোট ভাইয়ের মৃত্যুর কারণ হিসেবে সে নিজেকেই দায়ী করছে। তবে আশ্চর্যজনকভাবে তার দিকে সেখানে সবাই তাকিয়ে আছে। চোখ বন্ধ করে খুলতেই দেখতে পায় তার সামনে প্রত্যেকটা কবরের ওপর থেকে রক্ত পড়ছে, আর তার পিছে অনেকগুলো সাদা কাপড় পরা অবয়ব তাকিয়ে আছে এক নাগারে। হঠাৎ করেই কবর থেকে একটা হাত তাকে টেনে ভেতরে নিয়ে যায়। সেই সাথেই ঘুম ভেঙে যায় হাজালের। আসলে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। বর্তমানে সাল 2022। হাজালের অস্বাভাবিকভাবে ঘুম ভাঙাতে তার স্বামী আরশাদ প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই কারণে তাকে ধমক দিতে থাকে। বর্তমানে তারা আবু মেরা হিল নামে একটা জায়গায় যাচ্ছে। হাজালের এই পৃথিবীতে তার স্বামী এবং মা ছাড়া কেউ নেই, তবে তার মা অনেক আগেই তাকে ত্যায্য করে দিয়েছে। এর পেছনে কারণ হচ্ছে তার মা মনে করে তার ছোট ভাইয়ের মৃত্যুর পেছনে হাজালেরই হাত রয়েছে। ছোট থেকেই হাজালের সাথে প্যারানর্মাল কিছু ঘটনা ঘটত। তবে যাত্রাপথে সে জঙ্গলের মাঝে এক অবয়বকে দেখতে পায়, তবে মুহূর্তের মধ্যেই সেখানে আর কিছু নেই। এখন বিশাল গন্তব্য পাড়ি দিয়ে তারা অবশেষে সেই গেট অবধি এসে পৌঁছায়। এখানে আসার মূল কারণ হচ্ছে হাজাল অ্যাবর্শন করাতে চায়। সে মনে করে তার খামখেয়ালির জন্যই তার ছোট ভাইটা মারা গেছে। সে তার ছোট ভাইয়ের ঠিক মতো খেয়াল রাখতে পারেনি, তো এখন বাচ্চা নিচ্ছে, এই বাচ্চাটার খেয়ালই বা কিভাবে রাখবে? এখন অবশেষে তারা সেই কটেজে এসে পৌঁছায়। জঙ্গল পাড়ি দিয়ে বেশ শুনশান জায়গায় সেই কটেজ। সেই বাড়িটিতে বসবাস করে দুইজন স্বামী স্ত্রী, এবং এই জায়গাটার খোঁজ দিয়েছে জাইনি নামের এক ব্যক্তি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেই দুই স্বামী স্ত্রী বরং আর কেউ নয়, মুভির শুরুতে দেখানো জুনাইদা এবং নাসির। ঘটনা হচ্ছে আসার পথে হাজার তার ফোনের মধ্যে সেই কটেজটা নিয়ে গুগলে সার্চ করে, তবে আশ্চর্যের বিষয় এই কটেজ সম্পর্কে কোনো তথ্য সে পায়নি। উল্টো এই জায়গাটা জুড়ে সে একটা আর্টিকেল দেখতে পায়। এই শুনশান কটেজটাতে বিগত কয়েক বছর ধরে প্রায় 15 থেকে 16 জনের মতো নিখোঁজ হয়েছে। এখন এই ঘটনা নিয়ে হাজার কিছুটা চিন্তিত। এই বিষয়টাকে নিয়ে সে কিছুটা সন্দেহ প্রকাশ করে এবং সে জাইনিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে জায়গাটি কি আসলেও নিরাপদ। তবে এর উত্তর পাওয়ার আগেই তার স্বামী সেখানে চলে আসে। আরশাদ তাকে ধমকাতে থাকে, কি সব বলছে এসব? আরশাদের আচরণ হাজারের প্রতি বেশি একটা ভালো না। হাজার এখন পুরোটা বাড়ি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখছে। ফোন বের করে ক্যামেরাটা অন করে আশেপাশের মনোরম পরিবেশটা
সে ফ্রেমে বন্দি করছে। সেই সাথে জঙ্গলের একটা পার্টিকুলার জায়গাতে একটা পরিত্যক্ত ঘর সে লক্ষ্য করে। বাড়ির পাশেই 100 বছরের পুরনো এক বটগাছ। যখন সে ভিডিও ফুটেজ ধারণ করছিল, হঠাৎ তার নজরে পড়ে এক অবয়ব গাছ থেকে লাফ দিয়ে অন্য কোথাও চলে গেল। হঠাৎ আচমকা সে ভয় পেয়ে যায়। পেছন থেকে রহস্যময় এক মহিলার কণ্ঠ শোনা যায়। সে জানায় এই গাছটা কখনোই কোনো মানুষকে তার প্রতি আকৃষ্ট করতে ব্যর্থ হয় না। পেছনে ঘুরে তাকাতেই সে জুনাইদাকে দেখতে পায় এবং সে জানায় এই গাছটা সে ছোট থেকেই পছন্দ করে। হাজার এবং তার স্বামী বাড়িতে প্রবেশ করতেই একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করতে পারে। কোনো এক বাড়িতে মানুষ মারা গেলে 2-3 দিন যাবৎ যেমন একটা চাপা গন্ধ আসে, ঠিক তেমনই গন্ধ তাদের নাকে আসছে। হঠাৎ করে হাজারের সামনে বিড়াল চলে আসলে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেই সাথে সেখানে জুনাইদার সাথে তার পরিচয় হয়। হাজারের কাছে তার নাম প্রকাশ করে মাকজু। এখন রাতে ডিনারের সময় মাকজু তাদেরকে তাদের বাচ্চার সম্পর্কে জিজ্ঞাসা করে। এর উত্তরে আরশাদ জানায় যে সে এই বাচ্চাটাকে অ্যাবর্শন করাতে চাচ্ছে। এমনিতেও আরশাদ এই বাচ্চাটার দায়িত্ব নিতে চাচ্ছে না। এর পেছনে বড়সড় একটা সন্দেহ রয়েছে। আরশাদ নিজেও শিওর না যে এই বাচ্চাটা তার নিজের কিনা। এর কারণ হাজারের অতীতে তার চালচলন বেশি একটা ভালো ছিল না। ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট, মদ্যপান, তাছাড়া নানা ধরনের অ্যাক্টিভিটিতে সে মজে থাকত। মাকজু হাজারকে জিজ্ঞাসা করে তার পেটে থাকা বাচ্চাটা ছেলে নাকি মেয়ে। বর্তমান যুগে বাচ্চার জেন্ডার রিভিল করাটা একটা আইনিগত অপরাধ। ডক্টরকে হাজার জিজ্ঞাসা করেছিল তার পেটে থাকা বাচ্চাটা ছেলে নাকি মেয়ে, তবে এর উত্তর সে পায়নি। কিন্তু এতটুকু সে জানতে পেরেছে তার বাচ্চাটা কোনোভাবেই নর্মাল হবে না, কেননা গর্ভবতী অবস্থায় সে ড্রিঙ্কস করত। এখন তার পেটে থাকা বাচ্চাটা ছেলে না মেয়ে এই ব্যাপারটা জানার জন্য পরের দিন মাকজু একটা বিশেষ রিচুয়াল পালন করে। রিচুয়াল পারফর্ম করার পর সে জানতে পারে তার পেটে থাকা বাচ্চাটা একটি ছেলে। সেদিন রাতে আরশাদ বাইরে বেরিয়েছে স্মোক করার জন্য। গাড়িতে বসে কার সাথে জানি কথা বলে যাচ্ছে। গাড়ি থেকে কিছুটা দূরে একটা কুকুর তার দিকে তাকিয়ে সে কখন থেকে ঘেউ ঘেউ করেই যাচ্ছে, থামার কোনো নাম নেই। এক পর্যায়ে কুকুরটা এক কালো অবয়বে পরিণত হয় এবং আরশাদের দিকে ধেয়েই আসছিল। তবে হঠাৎ করে সেখানে নাসির চলে আসে। নাসির তাকে বলে রাত করে বাইরে থাকাটা ঠিক না, ঘরে চলে যাও। সেদিন রাতে হাজার মাকজুর রুম থেকে বেরিয়ে আরশাদকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে লক্ষ্য করতে পারে মাকজু এবং নাসির একটা নির্দিষ্ট রুমের মধ্যে তাদের অগোচরে কিছু একটা নিয়ে কথা বলছে। বিষয়টা হাজারের কাছে কিছুটা সন্দেহজনক মনে হলে গেটের বাইরে সে উকি দিয়ে দেখতে থাকে। সে দেখতে পায় মাকজুর হাতে একটা কালো বই, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। ঠিক সেই মুহূর্তেই আচমকা আরশাদ এসে উপস্থিত হয়। সে এসে তাকে ধমক দেয় এবং সেই সাথে তার রুমে তাকে চলে যেতে বলে। হাজার সেখান থেকে চলে গেলে এবার আরশাদ সেই দরজার ফাঁক দিয়ে উকি দেয়। আচমকা এক কালো অবয়ব তার মুখের সামনে এসে পড়ছে। বিষয়টা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। এখন রাতে হাজারের রুমের মধ্যে এক অদ্ভুত শব্দ আসছিল। শব্দটা রুমের মধ্যে থাকা ছোট একটা ভেন্ট থেকে। মনের মধ্যে অনেক ভয় ও আশঙ্কা নিয়ে সে সেই ভেন্টের দরজাটা খুলে। তবে সেখান থেকে আচমকা তার ভাইয়ের আত্মা এসে তাকে বলতে থাকে, এখান থেকে তুমি চলে যাও। হাজার প্রচণ্ড ভয় পেয়েছে। এটা তার একটা স্বপ্ন ছিল এবং সে ঘুমের মধ্যেই আরশাদের হাতের মধ্যে জোরে চাপ দিয়ে বসে, যার ফলে আরশাদের হাতটা মুচকে যায়। হাজারের দৈনন্দিন এরকম অদ্ভুত ব্যবহারের কারণে আরশাদ তার সাথে থাকতে চায় না। এখানে জানা যায় আরশাদ এখানে হাজারের সাথে থাকতে আসেনি, বরং এইখানে তাকে সে রেখে যাবার জন্য এসেছে এবং সেই সাথে তার সাথে ঝগড়া করে আরশাদ সেখান থেকে চলে যায়। এখন পরের দিন মাকজুর সাথে হাজারের কথা হয়। সেখানে মাকজু তাকে উপদেশ দিচ্ছিল যেন সে তার এই বাচ্চাটা অ্যাবর্শন না করায়, সে যেন এই বাচ্চাটাকে জন্ম দেয়। তবে হাজার এই বাচ্চাটা রাখতে চাচ্ছে না, কেননা সে তার অতীত নিয়ে অনেকটা দুশ্চিন্তায় এবং সে মনে করে সে তার পেটের বাচ্চাটারও ঠিকমতো খেয়াল রাখতে পারবে না, সে কখনো একটা ভালো মা হতে পারবে না। ঠিক সেই মুহূর্তেই আমাদেরকে নিয়ে যাওয়া হয় তার অতীতে। হাজারের মা একজন সাইকিয়াট্রিস্ট। একদিন সে ডিউটিতে গেলে সে তার 2 সন্তানকে নিয়ে যায়। হাজারকে এবং তার ছোট ভাইকে একসাথে খেলতে বলে। এখন হাইড অ্যান্ড সিক খেলতে খেলতে হঠাৎ করে হাজারের অস্বাভাবিক কিছু অনুভব হতে শুরু করে। সে কিছুটা অন্যমনা হয়ে যায়। এক পর্যায়ে তার ভাইকে সে খুঁজতে গেলে হসপিটালের পানির ট্যাঙ্কের মধ্যে মৃত অবস্থায় তার ভাইকে সে খুঁজে পায় এবং এই বিষয়টা নিয়ে হাজার এতদিন অবধি গিল্টি ফিল করত এবং এর সম্পূর্ণ দায়ভার তার মা তার উপরই ঠেলে দেয়।
সম্পূর্ণ ঘটনা শুনে মাকজু তাকে সান্ত্বনা জানায়। সে তাকে বলে, তুমি তখন ছোট ছিলে, তাছাড়া এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এই ঘটনাতে তোমার কোনো হাত নেই। কথায় কথায় তখন হাজার তার স্বপ্নের কথা তার কাছে জাহির করে, যে আসলে তার স্বপ্নে কয়েকদিন যাবৎ তার ছোট ভাইকে দেখতে পাচ্ছে, তবে সাধারণ কোনো রূপে নয়। এখন এই সমস্ত ঘটনা শোনার পর মাকজু তাকে স্পেশাল একটা ড্রিঙ্ক দেয় এবং সেটা পান করার পর ভেতরে কিছুটা স্বস্তি অনুভব হয়। অন্যদিকে নাসিরের কাছে আরশাদের কথাবার্তা বেশি একটা ভালো লাগছিল না। প্রথমত, সে তার ওয়াইফকে যথাযথ সম্মান করে না। দ্বিতীয়ত, আরশাদ কিছুটা নারী বিদ্বেষী। আরশাদ কথা বলতে বলতে হঠাৎ করে নাসিরকে তার স্ত্রী নিয়ে কোনো একটা খোঁচা দিয়ে কথা বলে ফেলে, যেটা শুনে তার প্রচণ্ড রাগ উঠে যায়। নাসিরের চোখের ভাষাই যেন সবকিছু বলে দিচ্ছিল, তবে সে তাকে ছেড়ে দেয়। পরের দিন সকালবেলা হাজার যখন সেই ড্রিঙ্কটা পান করে, তার পেটের মধ্যে হঠাৎ করে অস্বস্তি অনুভব হতে শুরু করে। সেই সাথে জানালার দিকে তাকালে আবারও সে বটগাছের মধ্যে সেই অবয়বটাকে দেখতে পায়। তবে এবার আশ্চর্যের এক বিষয় সে লক্ষ্য করে, মাকজু সেই বটগাছের নিচে গিয়ে কিছু একটা রেখে আসে। তবে সে এই বিষয়টাকে পাত্তা না দিয়ে ঘুমাতে চলে যায়। তবে কিছুক্ষণ পর তার ঘুম ভাঙলে চারিপাশে অনেকগুলো হাতের উপস্থিতি টের পায়। হাতগুলো তাকে চাপ দিয়ে পানির নিচে নিয়ে যায় এবং সেখানে সে তার ছোট ভাইকে আবারও দেখতে পায়। সেই সাথে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। পুরোটাই তার দুঃস্বপ্ন ছিল। এখন ঘুম থেকে ওঠার পর সে আরশাদকে খুঁজতে লাগে। আরশাদের রুমে গিয়ে পৌঁছালে আড়ি পেতে সে কিছু কথা শুনতে পায়। বারিন্দায় দাঁড়িয়ে আরশাদ তার মায়ের সাথে কথা বলছিল। এখানে জানা যায় আসল ঘটনা। হাজারের সম্পূর্ণ জীবনটাই মিথ্যে ছিল, এমনকি তার বিয়েটাও। এই সম্পূর্ণ কিছু তার মায়ের আদেশেই হচ্ছিল। হাজারের মা তার সাথে যোগাযোগ না রাখলেও সে আরশাদের মাধ্যমে তার খেয়াল রাখত। আরশাদকে তার হাজব্যান্ড হিসেবে থাকার জন্য হাজারের মা তাকে মোটা অঙ্কের টাকাও দিত। তো এখন কিছুদিন যাবৎ তার সাথে বনাবনি হচ্ছে না। সে ফোনে বলতে থাকে এই অদ্ভুত মানুষদের সাথে সে থাকতে পারবে না, সে শহরে চলে আসবে। এবং এই সম্পূর্ণ ঘটনা হাজার বাইরে থেকে শুনতে পায়, যার ফলে সে তাকে চিৎকার করে সেখান থেকে চলে যেতে বলে। এই সম্পূর্ণ ঘটনাটা জানার পর হাজার মানসিকভাবে ভেঙে পড়ে। আরশাদ সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে যাবার পথে রাস্তাটা আটকানো। গেটের চাবি একমাত্র নাসিরের কাছেই। নাসিরের খোঁজ না পেয়ে সে চলে যায় সেই ছোট্ট কটেজে। সেখানে তার মাকজুর সাথে দেখা হয়। মাকজুর সাথে সে উচ্চ স্বরে কথা বলেই যাচ্ছে। চাবি কোথায়, সে এখান থেকে চলে যেতে চায়। মাকজু তাকে বলে হাজারের কথা ভেবে আর কিছুদিন থেকে যেতে, তবে এতে সে রাজি হয় না। তৎক্ষণাৎ মাকজু তার হাতে থাকা চাবি দিয়ে তার বুকে আঘাত করে এবং সেখানেই আরশাদ মারা যায়। নাসির সেখানে উপস্থিত হলে মাকজু তাকে আদেশ দেয় এই লাশটার ঠিকানা লাগাতে। যেই কথা সেই কাজ। এখন মাকজু বাড়ি ফিরে হাজারকে সান্ত্বনা দিতে থাকে যে আরশাদ আবার ফিরে আসবে। তবে সবকিছু থেকে হাজার এতটাই বিরক্ত যে সে আরশাদকে আর তার জীবনে চায় না এবং সেই বাচ্চাটাকেও আর রাখবে না। এবার সে ডিসিশন নিয়ে নিয়েছে যে এই বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়েই ছাড়বে। তবে মাকজু তাকে কোনো মতে সান্ত্বনা দিয়ে আশ্বাস দেয় যে এই বাচ্চাটা যেভাবেই হোক তুমি জন্ম দিবে, অন্তত আমার জন্য হলেও তোমার এই বাচ্চাটাকে জন্ম দিতেই হবে। সেই সাথে মাকজু তাকে এটাও বলে যদি তোমার মা তোমার ভরণ পোষণের দায়িত্ব নাও নেয় তাও আমি তোমার খেয়াল রাখবো, সেই দিকটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। তাছাড়া মাকজু ইদানিং একটা বিষয় লক্ষ্য করতে পারে, সেটা হচ্ছে তার স্কিনের বিভিন্ন জায়গায় পচন ধরেছে। এই ঘটনাটা প্রায় অনেক আগে থেকেই তার সাথে ঘটে যাচ্ছে, যার কারণে সে সবসময় হিজাব দিয়ে সম্পূর্ণ মুখ ঢেকে রাখত। সেদিন রাতের বেলা হাজার তার মাকে একটা কল করে এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ঝগড়া হতে থাকে। কথার এক পর্যায়ে বিড়ালটা আচমকা তার সামনে চলে আসে। সে আগে থেকেই বিড়ালটাকে পছন্দ করত না, যার ফলে এক প্রকার জেদ নিয়ে সে বিড়ালটাকে বাইরে ফেলে দিয়ে আসে। তবে ঘরে ঢুকতে না ঢুকতেই বাহির থেকে আওয়াজ আসে বিড়ালটা প্রচণ্ড জোরে এক চিৎকার করে। মাকজু তার আদরের পোষা বিড়ালটার নাম দিয়েছিল চিকতাম। তাই ঘর থেকে বেরিয়ে হাজার তার বিড়ালের নাম ধরে ডাকছে। ফোনের টর্চ জ্বালিয়ে এক পর্যায়ে সে চলে যায় সেই বট গাছের নিচে। গিয়ে সে দেখতে পায় বট গাছের নিচে একটা হাড়ির মধ্যে সেই বিড়ালটা মৃত অবস্থায় পড়ে আছে। বিড়ালটাকে এই অবস্থা দেখে সে বমি করতে থাকে। তবে এবার সে যা দেখে সে নিজেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় সামনে একটা কুকুর কাটা হাত খাচ্ছে এবং হাতে থাকা সেই ঘড়িটা দেখেই আরশাদের কথা মনে আসে। বুঝতে বাকি রইল না এই লাশটা আরশাদেরই। দৃশ্যটা দেখার পর যখন সে সেখান থেকে দৌড় দিয়ে পালাতেই যাবে, হঠাৎ করে এক কালো অবয়বের হাত তাকে টেনে ধরে। সে তার পেটের বাচ্চাটাকে নিয়ে যেতেই চাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই মাকজু এবং নাসির সেখানে চলে আসে।
রহস্যময় এক ভঙ্গি নিয়ে মাকজু তাকে বলে এখন সঠিক সময় নয়। তাছাড়া সেই অবয়বের কাছে সে কৈফিয়ত চায় কেনই বা সে তার বিড়ালটাকে মেরেছে। এই ঘটনার পর সকাল হতেই আবার দুঃস্বপ্ন দেখে হাজারের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠেই সে নামাজে মগ্ন হয়ে পড়ে এবং আল্লাহর কাছে পানা চায় যেন সে সমস্ত প্রতিকূলতার মাঝে লড়াই করে বেঁচে থাকতে পারে। নামাজ শেষে যখন সে রেস্ট নেওয়ার জন্য বসে পড়ে, হঠাৎ করে তার পেটে অস্বাভাবিক ব্যথা শুরু হয়। তার কাছে মনে হচ্ছে বাচ্চাটা যেন তার পেট ছিঁড়ে বেরিয়েই যাবে। এক পর্যায়ে সে অনুভব করতে থাকে বাচ্চাটা তার মুখ দিয়ে বেরোনোর চেষ্টা করছে। তবে কিছুক্ষণ পর সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। তবে হঠাৎ করে হাজার কিছু একটা ভিশন দেখতে পায় এবং এরপর তার মনে পড়ে যায় গতকাল রাতের ঘটনা। সে বুঝতে পারে যে গতকাল রাতে তার সাথে যা যা ঘটেছে সম্পূর্ণই সত্যি ছিল। এখন এই বিষয়টা যখন সে মাকজুর কাছে গিয়ে জানায়, সে সম্পূর্ণ বিষয়টাই অস্বীকার করে। বিড়ালের কথাটা বললে সে জানায় বিড়ালটা তো একটু আগেও এখানে খেলাধুলা করছিল, তুমি হয়তো বা স্বপ্ন দেখেছ। প্রেগনেন্ট অবস্থাতে এরকম দুঃস্বপ্ন কয়েকবার আসেই, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করো না। তাছাড়া লক্ষ্য করা যায় মাকজুর স্কিন এখন আগের তুলনায় বেশি পছন্দ ধরেছে। তাছাড়া হাজার তাকে জিজ্ঞেস করে কালকে সে সেই পটের মধ্যে কি রেখে এসেছিল। এছাড়াও হাজারের মনে তার জন্য অনেক প্রশ্ন। সবকিছু নিয়েই হাজার কিছুটা বিরক্ত এবং সে মাকজুর অতীত সম্পর্কে জিজ্ঞাসা করে। মাকজু তাকে জানায় যখন সে প্রেগনেন্ট ছিল তার ফ্যামিলির কারণে তার বাচ্চাটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল এবং সেই সাথে তাকে ঘর থেকে তার বাবা মা বের করে দিয়েছিল। সেদিনই তার বাড়ির মধ্যে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দুর্ভাগ্যবশত নাসিরের চেহারাটাও আগুনে ঝলসে যায়। তবে আফসোস, তার বাবা মা কেউই বাঁচতে পারেনি। এখন আসল ঘটনা হচ্ছে সে আর কোনোদিনই সন্তানের মা হতে পারবে না। তাই তার মনে অনেক আকাঙ্ক্ষা যেন হাজার এই বাচ্চাটাকে জন্ম দেয় এবং সে এই বাচ্চাটাকে পেলে পুষে বড় করতে চায়। তবে মাকজু সেখানে মিথ্যে কথা বলে। আসলে সেদিন তাদের বাড়িতে আগুন লেগে গিয়েছিল ঠিকই, তার বাবা মা সেখান থেকে পালিয়ে বেরোতে চাচ্ছিল। মাকজু ইচ্ছে করে তাদের বাড়ির গেট লাগিয়ে দেয়, যার কারণে তার বাবা মা সেখানেই মারা যায়। সেই সাথে মাকজু তাকে আরও জানায় এই বাড়িটাতে কিছু ভৌতিক ঘটনা রয়েছে, তবে তেমন কোনো সমস্যা নেই। যদি তুমি আমাদের ওপর বিশ্বাস না করো তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো, এতে আমাদের কোনো আপত্তি নেই। সবকিছু ঘটনা শোনানোর পর তারা দুজন চলে যায় মার্কেটে এবং তাকে বলে দেয় তুমি যদি চলে যেতে চাও তাহলে চলে যেতে পারো। তবে এরা দুজন মার্কেটে যাওয়ার আগে সম্পূর্ণ বাড়ির দরজাগুলো তালা লাগিয়ে যায়। যাবার পথে নাসির এজেন্ট জাইনিকে কল করে। জাইনি এবং নাসিরের কথোপকথন থেকে এটা বোঝা যায় যে জাইনিও তাদের সাথে একত্রিত রয়েছে। মাকজু এবং নাসির জাইনিকে অর্থ সম্পদের লোভ দেখায় এবং সেই সুবাদেই তাদের সাথে একত্রিত হয়ে সে কাজ করছে। অন্যদিকে হাজার বাড়িতে সম্পূর্ণ একা। সে যখন সেই ড্রিঙ্কটা পান করতেই যাবে, হঠাৎ করে সে কিছু ভিশনস দেখতে পায় এবং সেদিন রাতের সম্পূর্ণ ঘটনা তার মনে পড়ে যায় যে আসলে এক অবয়ব তার উপর হামলা করেছিল। ঘটনাটা টের পেতে না পেতেই সে তাড়াতাড়ি গিয়ে তার পুরনো কাপড়টা চেক করে এবং সেদিন রাতে সে যেই ড্রেসটা পরেছিল সেটা চেক করতেই তার সম্পূর্ণ সন্দেহ সত্যিতে রূপান্তর হলো। তাছাড়া সে তার ফোনের গ্যালারিটাই ঘেঁটে দেখতেই একটা ফটো দেখতে পায়। যেদিন সে এই বাড়িতে প্রথমবার এসেছিল সে ভুলবশত মাকজুর একটা পিকচার তুলে নিয়েছিল। পিকচারটাতে সে দেখতে পায় মাকজুর পেছনে এক শয়তান তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। সবকিছু টের পেয়ে যাওয়াতে সে এখন এখান থেকে পালাতে চায়, তবে দেখে তার রুমটা তালা লাগানো, বের হওয়ার কোনো পথ নেই। মনে পড়ে যায় সেদিনকার ঘটনা। চোখে পড়ে ঘরের ভেতরে সেই ভেন্টের দরজার দিকে। এখান থেকে বের হওয়ার উপায় একটাই। মনের মধ্যে সাহস সঞ্চার করে সে সেই ভেন্টের ভেতরে প্রবেশ করে। তবে সেখানে সে সেই কুকুরটাকে দেখতে পায়। কুকুরটা তাকে পেছনে পেছনে ধাওয়া করতে থাকে এবং এক পর্যায়ে সে এক অন্য আকৃতিতে রূপ নেয়। সেখান থেকে পালাতে গিয়ে ভুলবশত সে মাকজুর রুমে গিয়ে পৌঁছায় এবং তার মনে পড়ে সেদিনকার রাতের ঘটনা। পাশে থাকা উডেন বক্সের ড্রয়ারটা চেক করতেই সে সেই বইটা পেয়ে যায়। বইয়ের প্রতিটা পেজ তার শরীরের লোম দাঁড় করিয়ে দিচ্ছিল, বিভিন্ন সব অবয়বের আকৃতি। তাছাড়া অনেক সেটানিক সিম্বলও সেখানে রয়েছে। বইটা পড়ে সে বুঝতে পারে এখানে এক রিচুয়ালের কথা উল্লেখ করা হয়েছে। তাছাড়া তার নজর যায় পাশে থাকা বেবি বেডের দিকে। কাপড়টা সরাতেই দেখতে পায় এক মৃত বাচ্চার লাশ। বিষয়টা দেখেই সে সবকিছু বুঝে গিয়েছে যে মাকজু তার কাছে কি চায়। এখন ভয়ে সেখান থেকে সে পালাতে গেলে হঠাৎ খাটের নিচ থেকে একটা হাত তাকে টেনে ধরে
এবং সেখান থেকে এক মহিলা বেরিয়ে এসে তাকে বলতে থাকে সাহায্য করার জন্য। সে তাকে বলে মাকজু তাকে এখানে বন্দি করে রেখেছে, সেও এখান থেকে পালাতে চায়। হাজার তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে হঠাৎ করে সেই অবয়বটা আচমকা অন্য এক কিছুতে পরিণত হয়। এবং এ শয়তান ছাড়া আর কেউই নয়। কোনো মতে সে দরজাটা লাগিয়ে দেয় এবং সে সেখানে বসেই কান্না করতে থাকে। যখন সে নিচতলায় গিয়ে পৌঁছায়, সেখানে ঘটে আরেক অলৌকিক ঘটনা। সম্পূর্ণ বাড়ি জুড়েই এক অজানা শব্দ বিরাজমান। হঠাৎ সে লক্ষ্য করতে পারে ইতিমধ্যেই সেখানে নাসির এবং মাকজু চলে আসে। সে ভয়ে সিঁড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। মাকজু বাড়িতে প্রবেশ করেই সম্পূর্ণ বাড়ি জুড়েই হাজারকে খোঁজার চেষ্টা করছে। তবে এক পর্যায়ে সে নাসিরের হাতে ধরা পড়ে যায়। হাজার তার কাছে তার বাচ্চারা এবং তার প্রাণ ভিক্ষা চায়। সে তাকে জানায় সে তার বাচ্চাকে নিয়ে বাঁচতে চায়, নতুন একটা জীবন শুরু করতে চায়, তাকে এখান থেকে পালাতে সাহায্য করতে। এখন নাসিরও তার স্ত্রীর এইসব কর্মকাণ্ডে বিরক্ত, তাই সে সিদ্ধান্ত নেয় তাকে সে বাঁচাবে। এখন নাসির তার হাতে গাড়ির চাবি ধরিয়ে দিয়ে সে তাকে জানায় এখান থেকে বেশ কিছুটা দূরে একটা গাড়ি আছে, সেখানে গিয়ে তার জন্য অপেক্ষা করতে। পথে যদি তুমি কোনো কিছু দেখতে পাও, ভুলেও তার ডাকে সাড়া দিবে না, সেখান থেকে পালানোর চেষ্টা করবে। তবে যাওয়ার আগে তার কাছ থেকে সেই বইটা রেখে দেয়। নাসির যখন সেই বইটা আগুনে পোড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তেই মাকজু এসে হাজির হয়। তার মাথায় আঘাত করার ফলে সেখানেই নাসির অজ্ঞান হয়ে পড়ে যায়। সেখান থেকে পালানোর পথ খুঁজতে খুঁজতে প্রায় রাত ঘনিয়ে আসে। একটা পর্যায়ে যখন সে মেইন গেটের কাছে গিয়ে পৌঁছায়, সেখানে দেখতে পায় কোনো এক মহিলার মতো অবয়ব মাটির নিচে শুয়ে আছে। হঠাৎ সে মৃত থেকে জীবিত হয়ে উঠে দাঁড়ালো। সেই অবয়বের বিকৃত চেহারা দেখে হাজার সেখানে প্রস্রাব করে দেয় এবং গাড়ি নিয়ে সেখানে যায়নি এবং মাকজু এসে উপস্থিত হয়। মাকজু নাসির এবং হাজারকে তাদের বাড়ির পাশে সেই ছোট্ট কটেজে নিয়ে বন্দি করে রাখে। নাসিরের যখন জ্ঞান ফিরে, তখন নাসির তাকে জিজ্ঞাসা করে যে এইসব করার আর মানে কি রয়েছে? তুমি তো কতবারই চেষ্টা করেছিলে, তোমার দ্বারা এগুলো আর সম্ভব না, আর কতই বা নিরীহদের প্রাণ নিবে। এই কথাটা শুনতেই মাকজুর প্রচণ্ড রাগ উঠে যায়। সে তাকে দোষারোপ করে বলতে থাকে, তুই তো আমাকে এই উপদেশ দিয়েছিলি। এখানে জানা যায় আসল ঘটনা। যেদিন নাসির তার মৃত সন্তানকে কবর দিচ্ছিল, সেদিন জুনাইদার কষ্ট দেখে তার আর সহ্য হচ্ছিল না। জুনাইদা বলছিল যেভাবেই হোক সে তার সন্তানকে ফিরিয়ে আনতে চায়। এখন নাসির কুফুরিতে বিশ্বাস করত, তাই তাকে সে উপদেশ দেয় যে একটা পথ রয়েছে এবং সে তাকে এক জাদুকর্ণীর কাছে নিয়ে যায়। সেই শামান তাকে জানায় সমস্ত উত্তর এই বইয়ের মধ্যেই রয়েছে এবং বর্তমানে মাকজু এই বইটাকেই অনুসরণ করে যাচ্ছে। জাদুর জন্য যত জিনিসপত্র প্রয়োজন সবকিছুই জাইনি ব্যবস্থা করে নিয়ে আসে। তবে হাজার তার কাছে আকুতি মিনতি করতে থাকে সেই বাচ্চাটাকে বাঁচাতে চায় এবং তার এই বাচ্চাটাকে সে মারতে চায় না। মাকজু তাকে তাচ্ছিল্যের সাথে বলছিল, এখন হঠাৎ করেই বা তোর কি হয়ে গেছে? এতদিন তো ঠিকই বলেছিস বাচ্চা নষ্ট করে ফেলবি, হঠাৎ করে এত দরদ কোথা থেকে আসলো? আমি এত কিছু বুঝি না, আমার এই বাচ্চাটাকে বলি দিতেই হবে এবং এর বদলে আমার বাচ্চাকে পুনরুজ্জীবিত করব। ইতিমধ্যেই হাজারের ডেলিভারি টাইম চলে এসেছে। মাকজু তার উপর অত্যাচার শুরু করে। সে তাকে প্রচণ্ড কষ্ট দিয়ে ডেলিভারিটা সম্পন্ন করে। বাচ্চা জন্ম হওয়ার পর মাকজু জাইনিকে আদেশ দেয় এই মেয়েটাকে মেরে ফেলতে এবং সেই সাথে সে সেই বাচ্চাটাকে সামনে রেখে রিচুয়াল শুরু করে এবং ইবলিসকে ডাক দিতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ইবলিসের এক দাস সেখানে এসে উপস্থিত হয়। তার হাতে আরশাদের মাথা। তাকে ডেকে আনার ফলে হঠাৎ করে সে মাকজুর মৃত সন্তানটির দেহাবশেষ ভেঙে ফেলে। সেখানেই সে শয়তান তাকে ধোঁকা দেয় এবং তাকে পজেস করে নেয়। ভয়ে জাইনি সেখান থেকে পালাতে গেলে তার ঘাড় মোটকে সেখানেই মেরে ফেলে। মাকজুর ভেতরে থাকা অবয়ব বাচ্চাটার সামনে গিয়ে বলতে থাকে, এই বাচ্চাটাই আমার মালিকের উত্তরাধিকার হবে। এখানে সে তার মালিককে শয়তান হিসেবে উল্লেখ করেছে। যখন সেই বাচ্চাটাকে সেখান থেকে নিয়ে যেতেই লাগছিল, ঠিক সেই মুহূর্তেই নাসির সেখানে এসে উপস্থিত হয় এবং মাকজুকে সেখানে বেঁধে ফেলে। তারা দুজন সেখান থেকে পালাতে গেলে হঠাৎ করে সে দেখতে পায় মাকজু সেখানে নেই। পেছন থেকে এসে নাসিরের ওপর হামলা করে বসে। চারিপাশের পরিবেশটা সম্পূর্ণরূপে বদলে যায়। সে হাজারকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি, এই বাচ্চাটিকে আমাকে দিয়ে দে। তাছাড়া সেখানে সে হাজারকে কটূক্তি করে অনেক কথা বলতে লাগছিল।
যে জানিস তুই এতদিন যাবৎ কাকে পুজো করে আসছিলি? এতদিন যাবৎ তুই আল্লাহর ইবাদত করিসনি, এতদিন তুই আমাকে পুজো করেছিস। যখন তাকে ক্ষতি করার জন্য তার সামনাসামনি চলেই আসছিল, ঠিক সেই মুহূর্তেই সে সূরা কালাম পড়তে শুরু করে এবং আল্লাহর কাছে শয়তানের ফাঁদ থেকে আশ্রয় চায়। নাসির তাকে বলছে সেই অভিশপ্ত বইটার মধ্যেই সব কিছু লেখা রয়েছে, সেখান থেকে কোরআনের কিছু আয়াত রয়েছে, সেগুলো পড়ো। তা পড়তেই এক পর্যায়ে অবস্থা একটু স্বাভাবিক হয় এবং মাকজু সশরীরে সেখানে ফিরে আসে। শেষবারের মতো নাসিরের সাথে মাকজুর কথা হয়। মাকজু তার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং সেই সাথে মাকজু তাদের দুজনকে জানায়, তারা আমাকে ছাড়বে না, আমার দেহ সম্পূর্ণভাবে তারা গ্রাস করে ফেলেছে, তাই তুমি এবং হাজার এখান থেকে পালিয়ে যাও। এক পর্যায়ে আবারও তাকে সেই শয়তানটা পজেস করে নেয়। ঠিক সেই মুহূর্তেই আগুনে জ্বালিয়ে নাসির তার স্ত্রীকে মেরে ফেলতে বাধ্য হয়। সেখান থেকে যাওয়ার আগে হাজার সে অবয়বের আসল চেহারা দেখতে পায়। সে অবয়ব তাকে বলছিল, তুমি যেখানেই যাও না কেন, ভাগ্যের লিখন কখনোই বদলাতে পারবে না। এবং সেদিনকার মতো তারা সেখান থেকে চলে আসে। আসার পথে গাড়িতে ঘুমানোর সময় সে স্বপ্ন দেখতে পায়, তবে এবার আসল ঘটনা তার মনে পড়ে। সে অবয়বের ছোট থেকে হাজারের প্রতি লক্ষ্য ছিল এবং সেদিন হাইড অ্যান্ড সিক খেলার সময় তার ছোট ভাইকে সে অবয়ব একটা ভিশন দেখায় যে পানির মধ্যে তার ছোট বোন লুকিয়ে পড়েছে এবং সেই সুযোগেই সে অবয়ব তার ছোট ভাইকে মেরে ফেলে। এই সম্পূর্ণ ঘটনা সে নাসিরকে খুলে বলে, তবে দেখা যায় নাসির সব কিছুই আগে থেকে জানে। নাসির তাকে নিয়ে আসে সেই সামানের কাছে এবং এখানে আসল টুইস্ট জানা যায়। সব কিছুই আগে থেকে পরিকল্পিত ছিল, এমনকি মাকজুর মৃত্যুটাও আগে থেকেই পরিকল্পিত ছিল। নাসির এবং সামান একে অপরের সাথে জড়িত। নাসিরও ব্ল্যাক ম্যাজিকে অভ্যস্ত এবং তাদের সবারই উদ্দেশ্য একটাই, শয়তানের বাচ্চাকে এই পৃথিবীতে নিয়ে আসা। এবং সেই সামানও তাকে সেই একই বইটা ধরিয়ে দেয় এবং তাকে বলে, এই বইটার মধ্যেই সম্পূর্ণ ঘটনা লেখা রয়েছে, যা যা তোমার সাথে ঘটতে চলেছে। তোমার ভাগ্য সেই বাল্যকাল থেকেই লেখা হয়ে গেছে। এবং সেই সাথে ছোট্ট শিশুটিও ক্রিপি একটা স্মাইল দেয় এবং এখানে হাজার তার ছোট ভাইয়ের অবয়বকে আবারও দেখতে পায়। সে তাকে বলে, এখান থেকে পালিয়ে যাও। এবং এখানেই শেষ হয় দ্য ডেভিল ডিসিপশন ওরফে তালবিস ইবলিস মুভিটি। এই মুভি নিয়ে একটা ফ্যাক্ট রয়েছে, মুভির মধ্যে আরও অনেক জঘন্য সিন রয়েছিল, যার ফলে 2022 সালে এই মুভিটিকে মালয়েশিয়াতে ব্যান করা হয়। তবে পরবর্তীতে মুভিটাকে পুনরায় ঠিক করে আবারও রিলিজ করা হয়। তাছাড়া মুভিটা কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন এবং সেই সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।